আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে তোমার পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের হচ্ছে তোমার এমসিকিউ এবং সিকিউ সলভিং হচ্ছে আজকে আমরা দেখব। হ্যাঁ, তো আজকে আমাদের পূর্ব নির্ধারিত রুটিন ওয়াইজ আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 8:30টায়, বাট হচ্ছে কিছু টেকনিক্যাল কারণে এবং কিছু অনাকাঙ্ক্ষিত কারণে হচ্ছে ক্লাসটা আমরা আধা ঘন্টা দেরিতে শুরু করছি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো হচ্ছে তোমরা যারা যারা ক্লাসটি করতে চাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ক্লাসে। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আচ্ছা, চলো আর দেরি না করে হচ্ছে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি। তো আজকে হচ্ছে আমরা শুরুতে দেখব হচ্ছে এমসিকিউ সলভিং। তার আগে তোমরা বলো যে হচ্ছে আমার সাউন্ড এবং সবকিছু ভালো করে শোনা যাচ্ছে কিনা, তোমরা সবকিছু শুনতে পারতেছো কিনা। আচ্ছা, তো আর দেরি না করি আমরা ক্লাসটি শুরু করে দেই। তো আমরা প্রথমেই দেখি হচ্ছে আমরা এমসিকিউ দিয়ে শুরু করব। তো দেখো, এখানে প্রথমে এমসিকিউ যেটা আছে সেটা এখানে কি বলছে যে হচ্ছে তোমার, আচ্ছা, মৌলগুলোকে ধাতু ও অধাতু এ ভাগে ভাগ করার কাজ করেছিলেন কে? মানে সর্বপ্রথম মৌলকে ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে ভাগ করেছিলেন তোমার কোন বিজ্ঞানী? তো সেটা বলো, তোমরা যারা ক্লাস করতেছো তারা আনসার দেওয়ার চেষ্টা করো, দেখি কি হয়। আচ্ছা দেখো, তো এটার আনসারটা হবে, আচ্ছা এটার আনসার আমি তোমাদের বললাম না, এটা হচ্ছে তোমরা বের করে নিবা বই থেকে। হ্যাঁ, তো প্রথম আনসারটা তোমরা নিজেরা বের করবা। তো পরবর্তী এমসিকিউ যদি আমি যাই, দেখো এখানে বলছে যে প্রথম ত্রয়ী মৌল হিসেবে, হ্যাঁ, প্রথম ত্রয়ী মৌল কি কি? হ্যাঁ, প্রথম ত্রয়ী মৌল কি কি? তো দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তো সেটা আমরা যদি দেখি কি কি হবে, তো দেখো এক নাম্বার এ নাম্বার যদি আমরা দেখি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। বি নাম্বারে কি আছে? সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। সি নাম্বারে হচ্ছে তোমার আছে নাইট্রোজেন, অক্সিজেন, নিয়ন। এবং ডি নাম্বার হচ্ছে তোমার ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তোমরা যারা জানো, হ্যাঁ, কমেন্টে আনসারটা লিখে ফেলো। আচ্ছা, তো দেখো এটার মধ্যে আনসারটা হবে তোমার ডি নাম্বার। হ্যাঁ, তার মানে দেখো হ্যালোজেন, হ্যালোজেনের মধ্যে চারটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো এই চারটার মধ্যে ফ্লোরিন বাদে বাকি যে তিনটা আছে, এই বাকি তিনটা হচ্ছে তোমার প্রথম ত্রয়ী মৌল হিসেবে তোমার চিহ্নিত করা হয়েছিল। বাকি তিনটাকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে তোমার চিহ্নিত করা হয়েছিল। তাহলে আনসার হচ্ছে আমার এখানে ডি। বুঝছো? আচ্ছা, পরবর্তী এমসিকিউতে যদি আমরা যাই একটু দেখি, এখানে বলছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হ্যাঁ, মেন্ডেলিফের
পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? আচ্ছা দেখো তো, ইলেকট্রন বিন্যাস, প্রোটন সংখ্যা, অষ্টক সূত্র নাকি বর সংখ্যা, কোনটা হচ্ছে মূল ভিত্তি ছিল? ঠিক আছে, তো এটার আনসার কি হতে পারে? তো এটার আনসার হচ্ছে তোমার ভর সংখ্যা। আনসার কি? ভর সংখ্যা। কেন? কারণ হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর যে মেন সূত্র ছিল সেখানে বলছিল যে হচ্ছে তোমার মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের ভর সংখ্যা বৃদ্ধির সাথে হচ্ছে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে ভর সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে হচ্ছে এখানে হচ্ছে তোমার মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে তোমার ভর সংখ্যা। আচ্ছা, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। পরবর্তী এমসিকিউ যদি আমরা দেখি, দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল ছিল কতটি? হ্যাঁ, মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল ছিল তোমার কতটি? দেখো, এটা কি তোমার 118 হবে, 133 হবে, 63 হবে নাকি তোমার 64 হবে? একটু দেখো তো কি হয় মৌলটি। আচ্ছা, তো এটাও তোমাদের আমি HW দিলাম, এটা হচ্ছে বই থেকে বের করে নিবা। তো এটা খুব একদম এখান থেকে বের করে নিবা কোনটা আনসারটা হয়। পরবর্তীতে যদি আমরা যাই এমসিকিউ, দেখো আধুনিক পর্যায়ে সারণীতে মৌল ছিল কতটি? আচ্ছা, আধুনিক পর্যায়ে আধুনিক পর্যায়ে সারণীতে মৌল কতটি আছে সেটা আমরা অবশ্যই মুখস্থ জানি, এটা না পারার কোনো কথা না। সেটা হচ্ছে তোমার 118টি। তো আধুনিক পর্যায়ে সারণীতে মৌল কতটি? মৌল হচ্ছে তোমার 118টি। আচ্ছা, পরবর্তী এমসিকিউতে যদি আমরা যাই, দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে হচ্ছে তোমার পর্যায় ও গ্রুপ ছিল কতটি? হ্যাঁ, পর্যায় ও গ্রুপ ছিল কতটি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ ছিল কতটি? তো যদি দেখো আনসারটা কি হতে পারে? 7, 18, 12, 18, 18, 7 নাকি 12 এবং 8টি? তো এটার সঠিক আনসার হচ্ছে তোমার ডি, সেটা হচ্ছে 12 ও 8টি। ঠিক আছে, 12 অর 8, 12 ও 8 হচ্ছে তোমার এটার আনসার। তো এটা কি? এটা হচ্ছে মুখস্থ করবা। তার পরবর্তী এমসিকিউ যদি আমরা একটু দেখি, দেখো ইউপ্যাক, ইউপ্যাক এর পূর্ণ রূপ কি? দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো এটা দেখো কি হয়, তোমরা একটু নিজেরা ট্রাই করো তো। তোমাদের 10 সেকেন্ড সময় দিলাম, তোমরা নিজেরা একটু চেষ্টা করো এটা কি হতে পারে। আচ্ছা, আমরা যদি দেখি, দেখো কি কি অপশন আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, এটা নাকি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তারপরে অপশন আছে হচ্ছে তোমার ইন্ডিয়ান ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আরেকটা অপশন হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ফিজিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। তাহলে এই যে তোমার এখানে 4টা অপশন আছে, এর মধ্যে তোমার সঠিক আনসার কোনটা? তো দেখো ইউপেক, এটা হচ্ছে একদম মুখস্থ করতে হবে। ইউপেকের ফুল ফর্মটা হচ্ছে তোমার বি নাম্বার আনসার। এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে তোমার আনসার এটার। বুঝছো? তার পরবর্তী এমসিকিউতে যদি আমরা যাই, দেখো এখন আমরা হচ্ছে পর্যায় সারণী থেকে একটা কোশ্চেন এখানে আসছে। সেটা হচ্ছে তোমার সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রুপ কোনটি? হ্যাঁ, সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রুপ কোনটি? এটা কিন্তু আমাদের মাস্ট পারতে হবে, কারণ আমরা বেসিক ক্লাসে মানে গত ক্লাসে হচ্ছে আমরা পর্যায় সারণী প্রত্যেকটা গ্রুপে কয়টা করে মৌল আছে এবং প্রত্যেকটা তোমার পর্যায়ে কতটি মৌল আছে সবগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের সেটা পর্যায় সারণী ধরে ধরে আমরা পড়ছিলাম। তো তোমরা যারা ক্লাসটি করছো তাহলে তারা হচ্ছে তোমার ইজিলি এটা বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে এটা আনসার কত হবে? দেখো 12 হবে, 12 নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপ, 8 নম্বর গ্রুপ নাকি 3 নম্বর গ্রুপ? তো এটার আনসার হবে তোমার 3 নাম্বার গ্রুপ। কত? এটার আনসার তোমার 3 নাম্বার গ্রুপ, মানে 3 নাম্বার গ্রুপ। আচ্ছা, পরবর্তী এমসিকিউ যদি আমরা দেখি, দেখো তো ম্যাগনেসিয়ামের পর্যায় ও গ্রুপ নাম্বার কত? হ্যাঁ, ম্যাগনেসিয়ামের পর্যায় এবং গ্রুপ নাম্বার কত সেটা আমার বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে বের করব? তো হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় এবং গ্রুপ নির্ণয়টা আমরা লাস্ট
ক্লাসে শিখছি। তো তোমরা যারা সেই ক্লাসটি করছো তাহলে তারা আশা করি সেটা পারবা। তো আমরা একটু দেখি কিভাবে বের করব। তো ম্যাগনেসিয়াম, তাই না? ম্যাগনেসিয়াম কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12। তো ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা? 12টা। তার মানে লাস্টে কি আছে? লাস্টে হচ্ছে তোমার 3s2 আছে। লাস্টে আছে তোমার 3s2। তাহলে এই n এর মান, লাস্টের n এর মান হচ্ছে তোমার পর্যায় নাম্বার। তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 3। তাহলে পর্যায় দেখো 3 কয়টা অপশনে আছে? দেখো এই অপশনে 3 আছে এবং এই অপশনে 3 আছে। আচ্ছা, এখন দেখি গ্রুপ নাম্বার কত। এই ক্ষেত্রে গ্রুপ নাম্বার হচ্ছে s অরবিটালে যতটি ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তোমার গ্রুপ নাম্বার। তাহলে s অরবিটালে ইলেকট্রন কত আছে? s অরবিটালে ইলেকট্রন আছে তোমার 2টি। তাহলে অপশনে 2 কোনটা আছে? এই যে এটা 2 আছে। তার মানে এটা হচ্ছে आंसर, এটা ভুল। এটার आंसर কত? ডি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে জাস্ট কয়েকটা এমসিকিউ দেখছি। এখন হচ্ছে আরো কিছু এমসিকিউ দেখবো, সেটা হচ্ছে একদম বই থেকে, গাইড থেকে আমরা কিছু এমসিকিউ দেখবো। কারণ বোর্ডের যে এমসিকিউ গুলো আসে সেগুলো হচ্ছে আমাদের মাস্ট পড়তে হবে। কারণ এমসিকিউ তো যদি তোমরা ভালো নাম্বার না তুলতে পারো তাহলে হচ্ছে তোমাদের প্লাস পাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা এখান থেকে যদি একটু দেখি, দেখো। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, এখানে কি বলছে? নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি ছিল? দেখো, অষ্টক সূত্রের মূল ভিত্তি ছিল হচ্ছে তোমার পারমাণবিক ভর। কি? পারমাণবিক ভর। আচ্ছা, পারমাণবিক সংখ্যা না, নিউটন সংখ্যা না, ইলেকট্রন সংখ্যা না। দেখো, ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার আধুনিক পর্যায় সারণীর হচ্ছে তোমার মূল ভিত্তি। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো নিউটন সংখ্যা কোনো, হ্যাঁ, কোনো কিছুর মূল ভিত্তি না, কোনো সূত্রের মূল ভিত্তি নিউটন সংখ্যা না। তার মানে নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। আচ্ছা, তার পরবর্তী এমসিকিউ যদি আমরা একটু দেখি, দেখো। ওকে, তো এখানে বলছে মৌলিক পদার্থ সমূহকে ধাতু এবং অধাতু এই দুটি ভাগে ভাগ করেছেন কে? সেটা হচ্ছে তোমার বিজ্ঞানী ল্যাবরেসিয়ে। এটা হচ্ছে আমাদের মুখস্থ প্রশ্ন, আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে ত্রয়ী সূত্র প্রদান করেন কে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কোনোভাবে মিস দেওয়া যাবে না। ত্রয়ী সূত্র প্রদান করেন হচ্ছে তোমার বিজ্ঞানী ডুবে রাইনার কে? বিজ্ঞানী ডুবে রাইনার। তো ডুবে রাইনারের ত্রয়ী সূত্র, তো এইভাবে মনে রাখবা। তারপরে হচ্ছে তোমার কত সালে ত্রয়ী সূত্র আবিষ্কার হয়েছে? সেটা হচ্ছে 1829 সালে। এটা বেশি ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে পড়তে পারো এবং বা চাইলে স্কিপও করতে পারো বা বাদও দিতে পারো। আচ্ছা, দেখো 9 নম্বর কোশ্চেনে যদি আমরা দেখি, পর্যায় সারণী অষ্টক সূত্র, এটা আমরা দেখছি, মানে নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক সূত্র দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী তোমার নিউল্যান্ড। তো এগুলো হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, মেন্ডেলিভ কত সালে পর্যায় সূত্র প্রদান করেন? মেন্ডেলিভ হচ্ছে তোমার 1869 সালে। হ্যাঁ, এটা বোর্ডে যেহেতু আসছে, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার 1869 সালে হচ্ছে তোমার সূত্রটি প্রদান করে থাকেন। আচ্ছা, তারপরে হচ্ছে আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয়েছে কত সালে? সেটা হচ্ছে তোমার 1913 সালে। কত? 1913 সালে। তো এগুলো হচ্ছে আমাদের মুখস্থ প্রশ্ন, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তার পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পারমাণবিক সংখ্যার ধারণা দেন কে? পারমাণবিক সংখ্যার ধারণা দেন হচ্ছে তোমার মুসলে। বুঝছো? জাস্ট মনে রাখবো, মুসলে পারমাণবিক সংখ্যার ধারণা দিয়ে থাকেন। আচ্ছা, এটা লাগবে না, এটা তোমরা স্কিপ করতে পারো। তার পরবর্তী যদি আমরা দেখি 24 নাম্বার, তো বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি অনুভূমিক সারি? দেখো, অনুভূমিক সারিকে বলা হয় পর্যায়। অনুভূমিক সারিকে কি বলা হয়? পর্যায়। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় কতটি ছিল? পর্যায় ছিল তোমার 12টি, মুখস্থ। আর গ্রুপ ছিল কতটি? গ্রুপ ছিল তোমার 8টি। আচ্ছা, পরের প্রশ্ন যদি আমরা দেখি, মেন্ডেলিফের পর্যায় সারণীতে খাড়া কলাম বা গ্রুপ ছিল কতটি? 8টি। দেখছো? তো এটা আনসার কি? এটা 8টি। তারপরে যদি আমরা দেখি, মেন্ডেলিভ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায়ে সূত্র প্রবর্তন করেন? সেটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, কতটি মৌল, এটা একদম মনে রাখবা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার 67, 67টি। ঠিক আছে,
দেখো তিনি এই ৬৭টির মধ্যে হচ্ছে আবিষ্কৃত ছিল ৬৩টি এবং ৪টি ছিল হচ্ছে অনাবিষ্কৃত। মানে তিনি যে পর্যায়ের সারণী দিয়েছেন তার মধ্যে আবিষ্কৃত মৌল ছিল ৬৩টি এবং মানে মানে ভবিষ্যৎবাণী করছিল তিনি অনাবিষ্কৃত ছিল, মানে যেগুলো তিনি আবিষ্কার করতে পারেন না এরকম মৌল ছিল হচ্ছে তোমার ৪টি। তাহলে এই টোটাল হচ্ছে তোমার 67। আচ্ছা, তাহলে হচ্ছে মেন্ডেলিভ কতটি আবিষ্কৃত মৌল যদি বলা হয় অপশন আবিষ্কৃত মৌল, তাহলে সেটা কি হবে, সেটা হবে তোমার 63, সেটা তোমার 63 হবে। আচ্ছা, এখন আসে হচ্ছে তোমার জে ডব্লিউ ডুবেরানের ত্রয়ী সূত্র কোনটি? আচ্ছা দেখো, ডুবেরানের ত্রয়ী সূত্র কি বলছিল, বলছিল তোমার একটা মৌল যদি এ হয়, আরেকটা বি এবং আরেকটা সি, তো প্রথম টা এবং প্লাস লাস্টেরটা দুইটার পারমাণবিক ভর যোগ করে 2 দ্বারা ভাগ করব। হ্যাঁ, ভাগ করার পরে আমরা হচ্ছে তোমার দ্বিতীয়টার পারমাণবিক ভর পেয়ে যাব। তো এইভাবে আমরা মিলাই দেখা হচ্ছে তোমার লিথিয়াম, তাই না, লিথিয়ামের পারমাণবিক ভর মানে ক নম্বরের ক্ষেত্রে দেখি লিথিয়ামের পারমাণবিক ভর কত 3 প্লাস পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক ভর কত, পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 19 ভাগ কত 2, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 12, তাই না? আচ্ছা, লিথিয়াম পটাশিয়াম 19, সরি এখানে হচ্ছে তোমার 22 না, এটা হবে 11, হ্যাঁ 11 হবে। তাহলে 11, আচ্ছা এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 11। হুম, তাহলে তাহলে এটা আনসার কি হবে, এটার আনসার হবে তোমার হচ্ছে সোডিয়াম। হ্যাঁ, এখানে সোডিয়াম, সোডিয়ামের কত 11, পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 11। এটা আচ্ছা, বাকি অপশনগুলো যদি আমরা একটু দেখি, বাকি অপশনগুলো কি হচ্ছে। আচ্ছা এক কাজ করি, হ্যাঁ এখানে হচ্ছে তোমার উম, দেখো এখানে হচ্ছে তোমার বলছিল যে প্রথম মৌলের পারমাণবিক ভর, তাহলে লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7 প্লাস 3 নম্বর মৌলের পারমাণবিক ভর পটাশিয়াম হচ্ছে তোমার 19 39 39, তারপরে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 46/2, তাহলে হচ্ছে তোমার 24। তাহলে দেখো সোডিয়ামের পারমাণবিক সোডিয়ামের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে তোমার কত, সোডিয়াম হচ্ছে তোমার 23, পারমাণবিক ভর হচ্ছে তোমার 23, তাহলে হচ্ছে তোমার 24-এর কাছাকাছি আনসার কত, 23 না, 24-এর কাছাকাছি আনসার হচ্ছে তোমার 23, সেজন্য এটা হচ্ছে তোমার আনসারটা হবে ক। বুঝছো, এটার আনসার কি হবে, ক হবে। অন্য অপশনগুলো যদি আমরা মিলাই তাহলে দেখবা কাছাকাছি আনসার যাবে না। যেরকম নাইট্রোজেন, খ নাম্বারটা যদি আমরা একটু মিলাই, নাইট্রোজেন কত, বড় হচ্ছে তোমার 14 প্লাস 3 নাম্বার মনে হচ্ছে তোমার ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম হচ্ছে তোমার সেটা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে তোমার ভ্যানাডিয়ামের হচ্ছে তোমার 51 বা হচ্ছে 2, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 5 আর 6, 65/2, তাহলে হচ্ছে তোমার এটা হবে তোমার 32.5। দেখো আর মাঝখানে কি আছে, মাঝখানে আছে ফসফরাস, ফসফরাস হচ্ছে তোমার 15 31, ফসফরাসের পারমাণবিক ভর 31, তাহলে 31 আর 32.5 কিন্তু একদম কাছাকাছি না, একটু ডিফারেন্ট আছে। তো সেজন্য হচ্ছে তোমার এখানে সুইটেবল আনসার হচ্ছে তোমার ক। বুঝছো, এখানে সুইটেবল আনসার হচ্ছে ক। আচ্ছা, তারপরে আরো কিছু এমসিকিউ যদি আমরা একটু দেখি।
আচ্ছা, তো হচ্ছে আমরা এখন হচ্ছে এমসিকিউ কিছু বাকি আছে, সেগুলো হচ্ছে আমরা এখানে হচ্ছে টেকনিক্যাল সমস্যার জন্য এখানে আসতেছে না, সেটা হচ্ছে আমরা পরবর্তী দেখিয়ে দিব। এখন হচ্ছে আমরা কিছু সৃজনশীলে যাই। হ্যাঁ, কিছু সৃজনশীল যদি আমরা সলভ করি, দেখো। আচ্ছা, তার আগে বলো তোমাদের এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে সেটা আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমরা একটা সৃজনশীল দেখি তোমার, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 2024। আচ্ছা, তো এখানে কি বলছে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে হচ্ছে তোমার একটা গ্রাফ দেয়া আছে, আর এই দিক বরাবর হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা এই বরাবর। তাহলে এই এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা হচ্ছে 9। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে মৌল আছে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ইউ বলছে, এটা ইউ, এটা ভি, এটা হচ্ছে তোমার ডাব্লিউ, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই। আচ্ছা, তাহলে এখানে টোটাল 5টা মৌল আছে। তো প্রশ্ন যদি আমরা একটু দেখি এখানে কি বলছে, গতে গতে বলছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করো। হ্যাঁ, গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে বলছে ওয়াই মৌলটি। এখানে আগে আমার আইডেন্টিফাই করতে হবে ওয়াই মৌলটি কি, ওয়াই মৌলটি কি সেটা আমার আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো তো ওয়াই, হ্যাঁ, ওয়াই আছে এই জায়গায়, তো এর ইলেকট্রন সংখ্যা কত, 9। তাহলে 9 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণুকে, 9 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে তোমার নিয়ন, তাই না? আচ্ছা, এটা কিন্তু আমরা কিভাবে পারছি এটা কিন্তু মুখস্থ। হ্যাঁ, আচ্ছা, আমরা লিখতে পারি 9 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণু হলো হলো কি নিয়ন। হ্যাঁ, নিয়ন। আচ্ছা সরি, এটা হবে তোমার ফ্লোরিন হবে। হ্যাঁ, নিয়ন না, এটা হবে তোমার ফ্লোরিন। নিয়ন হচ্ছে 10, ফ্লোরিন হবে এটা। আচ্ছা, তাহলে এখন এই ফ্লোরিনের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে বলছে। তো সেটা যদি আমরা একটু দেখি, তো আগে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। হ্যাঁ, তাহলে ফ্লোরিন কত, 9। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2, 2s2, 2p4। ঠিক আছে, 1s2, 2s2, 2p4। না, এটা হবে 2p5 হবে, 2p5। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের পর্যায় কি যেন, পর্যায় হচ্ছে এন এর মান, তাই না? পর্যায় হচ্ছে এন এর মান, লাস্টের কক্ষপথ এন এর মান। তো এখানে এন এর মান কত, 2। তাহলে বলতে পারি পর্যায় সংখ্যা হচ্ছে তোমার 2। তারপরে হচ্ছে গ্রুপ সংখ্যা আমরা কিভাবে যেন বের করি। গ্রুপ সংখ্যা দেখো, লাস্টে যদি তোমার পি অরবিটাল থাকে, হ্যাঁ, লাস্টে যদি তোমার পি অরবিটাল থাকে, পি, তার আগে যদি এস অরবিটাল থাকে, যদি এরকম থাকে এস প্লাস পি অরবিটাল, তাহলে তাদের ক্ষেত্রে তোমার গ্রুপ নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার 10 প্লাস এস অরবিটালে কতটুকু, যতটুকু ইলেকট্রন আছে, প্লাস পি অরবিটালে কতটুকু ইলেকট্রন আছে, মানে কয়টি ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি তোমার 10 প্লাস এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা প্লাস পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা।
ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে তোমার 10 প্লাস s অরবিটালে ইলেকট্রন কত আছে তোমার 2 প্লাস p অরবিটালে কত আছে সেটা হচ্ছে তোমার 5, তাহলে কত হচ্ছে 17। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে এই যে এখানে y মৌলটি আছে, y মৌলটি হচ্ছে তোমার ফ্লোরিন। তো ফ্লোরিনের ক্ষেত্রে তোমার পর্যায় সংখ্যা হচ্ছে তোমার 2 এবং গ্রুপ সংখ্যা হচ্ছে তোমার 17। বুঝা গেছে? ফ্লোরিনের ক্ষেত্রে পর্যায় সংখ্যা হচ্ছে 2 এবং গ্রুপ সংখ্যা হচ্ছে তোমার 17। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এখন পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই একটু দেখো। দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, বলছে যে হচ্ছে উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ ব্যাখ্যা করো। এখানে যদি আমরা একটু দেখি তোমার, দেখো এখান থেকে 5 নাম্বার যে মৌল আছে তার থেকে তোমার আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাইছে সরলরৈখিক ভাবে, হ্যাঁ সরলরৈখিক ভাবে ডাব্লিউ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তারপরে যখন এক্স এ আসছে তখন একটু কমে গেছে এবং আবার ওয়াই তে যখন গেছে আবার বাড়ছে। আমরা নর্মালি কি পড়ছিলাম যে লাস্ট ক্লাসে যে হচ্ছে আয়নীকরণ শক্তি পড়ছিলাম হচ্ছে আমরা আই এর দ্বারা পড়ছিলাম, বুঝছো? আমরা আই এর দ্বারা পড়ছিলাম সেটা আত হচ্ছে আয়নীকরণ শক্তি, রশ্মি, ইলেকট্রন শক্তি, ততে তড়িৎ ঋণাত্মকতা। তো এদের ক্ষেত্রে কি পড়ছিলাম যে তোমার একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যায়, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তোমার কি হয় বৃদ্ধি পায়, তাই না? বৃদ্ধি পায়। আচ্ছা দেখো এখন এই হচ্ছে তোমার 5 নাম্বার মৌল, 6 ইলেকট্রন বিশিষ্ট মৌল, 7 ইলেকট্রন বিশিষ্ট মৌল, 8 ইলেকট্রন বিশিষ্ট মৌল এবং 9, এরা সবগুলি হচ্ছে একই পর্যায়ে, ঠিক আছে? এরা সবগুলো হচ্ছে তোমার একই পর্যায়ের। এখন আমরা মৌলগুলোকে যদি আইডেন্টিফাই এখানে করে ফেলি, দেখো তো ইউ, ইউ মানে হচ্ছে তোমার 5 নাম্বার। আচ্ছা এখানে কি বলছে, ইউ যে মৌলটা আছে এটা হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা 5, তাহলে 5 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণুকে সেটা হচ্ছে তোমার বুরন। ইউ হচ্ছে তোমার কি, এখানে ইউ হচ্ছে তোমার বুরন। তারপরে যদি একটু দেখি ভি, ভি এর ইলেকট্রন সংখ্যা কত 6, তাহলে 6 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে তোমার কার্বন, তাহলে ভি কি হবে তোমার কার্বন। আচ্ছা তারপর হচ্ছে তোমার যদি দেখি ডাব্লিউ, ডাব্লিউ এর ইলেকট্রন সংখ্যা কত 7, তবে 7 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে তোমার নাইট্রোজেন, হ্যাঁ 7 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে তোমার নাইট্রোজেন। তারপরে যদি দেখি তোমার এক্স, এক্স হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা 8, তাহলে 8 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে তোমার অক্সিজেন, বুঝছো? এক্স ইকুয়াল 8, 8 মানে কি এখানে অক্সিজেন। তারপরে যদি দেখি তোমার হচ্ছে ডাব্লিউ, সরি ওয়াই, হ্যাঁ ওয়াই এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9, তো 9 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে তোমার ফ্লোরিন, কে হবে তোমার ফ্লোরিন। তাহলে ওয়াই, ওয়াই ইকুয়াল কি ফ্লোরিন। তাহলে এখানে আমরা কি কি মোল পাচ্ছি, মোল পাচ্ছি হচ্ছে তোমার বুরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, হ্যাঁ এই কয়টা পাচ্ছি, এই হচ্ছে তোমার 5টা পাচ্ছি। তো এখন আমরা এরা যেহেতু সেম পর্যায়ের তাহলে হচ্ছে তোমার একই পর্যায়ে ডান থেকে তোমার বাম থেকে যদি ডান দিকে যায় তাহলে হচ্ছে তোমার বৃদ্ধি পাওয়ার কথা না। তো আমরা গ্রাফে যদি দেখি, গ্রাফে হচ্ছে দেখো তোমার ইউ থেকে বি বৃদ্ধি পাইছে, বি থেকে ডাব্লিউ বৃদ্ধি পাইছে, ডাব্লিউ থেকে এক্স এর বৃদ্ধি পাওয়ার কথা ছিল, হ্যাঁ ডাব্লিউ থেকে এক্স এর বৃদ্ধি পাওয়ার কথা ছিল বা বৃদ্ধি পায় না, কমছে। আবার এক্স থেকে ওয়াই বৃদ্ধি পাইছে, হ্যাঁ। তাহলে আমরা যদি একটু দেখি তোমার এখানে হচ্ছে বুরন, বুরন থেকে বেশি হওয়ার কথা ছিল কার্বন, কার্বন থেকে বেশি হওয়ার কথা ছিল তোমার নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কথা ছিল অক্সিজেন, অক্সিজেন থেকে বেশি হওয়ার কথা ছিল ফ্লোরিন। কেন? কারণ হচ্ছে একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যায় তাহলে হচ্ছে তোমার বৃদ্ধি পায় আর কি, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। বাট এখানে একটু ব্যতিক্রম হয়ে গেছে, এখানে ব্যতিক্রমটা হয়েছে তোমার এটা, তোমার এই ব্যতিক্রমটা হয়েছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে হচ্ছে ব্যতিক্রমটা হয়েছে।
এখন কেন ব্যতিক্রম হয়েছে সেটা আমাদের মানে দেখাইতে বলছে প্রশ্নে। হ্যাঁ, প্রশ্ন কি বলছে যে আয়নীকরণ শক্তি ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ, মানে এই যে ব্যতিক্রমটা হয়েছে, সেই ব্যতিক্রম হওয়ার কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমরা যদি একটু দেখি, তো ব্যতিক্রম কারা হয়েছে, ব্যতিক্রম হচ্ছে তোমার নাইট্রোজেন আর হচ্ছে তোমার অক্সিজেন, এই দুইটা ব্যতিক্রম হয়েছে। তো নর্মালি কার বেশি থাকার কথা ছিল, বেশি থাকার কথা ছিল অক্সিজেনের, তাই না? বাট এটা সঠিক না। হ্যাঁ, বেশি হবে কে, বেশি হবে তোমার নাইট্রোজেন, মানে এটা হচ্ছে তোমার সঠিক আর এটা হচ্ছে তোমার ভুল। এখন কেন এটা সঠিক এটা ভুল সেটা আমরা মানে প্রশ্নে চাইছে সেটা আমাদের ব্যাখ্যা করতে। আচ্ছা, এটা ব্যাখ্যা করার জন্য আমাদের ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। কি দেখতে হবে? ইলেকট্রন বিন্যাস। আগে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখি। অক্সিজেন কত? 8। তাহলে 1s2 2s2 2p4, তাহলে এখানে কয়টা হয়েছে? 8টা ইলেকট্রন। আচ্ছা, এবং তারপরে যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটু দেখি, নাইট্রোজেনেরটা, নাইট্রোজেন কত? 7। হ্যাঁ, তাহলে 1s2 2s2 2p3। আচ্ছা, এখানে আমাদের বোঝার একটা জিনিস আছে, দেখো এই যে লাস্ট অরবিটাল কি তার 2p না? আচ্ছা, পি তে ইলেকট্রন আছে কয়টা? এখানে তোমার 4টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? ইলেকট্রন আছে হচ্ছে তোমার, আছে তোমার এখানে 4টা ইলেকট্রন। আর এই পি এর ক্ষেত্রে তোমার ইলেকট্রন আছে হচ্ছে তোমার 3টা ইলেকট্রন। ঠিক আছে, পি 3 মানে হচ্ছে তোমার 3টা ইলেকট্রন আছে। আচ্ছা, আমরা এটা কি জানি পি অরবিটালে কতটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ? পি তে তোমার সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, এস এ কয়টা থাকতে পারে? এস এ থাকতে পারে তোমার হচ্ছে 2টা ইলেকট্রন। আচ্ছা, এস পি ডি, ডি তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? ডি তে হচ্ছে তোমার 10টা ইলেকট্রন থাকতে পারে। এফ, এফ এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এফ এ হচ্ছে তোমার ইলেকট্রন থাকতে পারে হচ্ছে তোমার 14টা। আচ্ছা, তার মানে দেখো পূর্ণ এবং অর্ধপূর্ণ এই কনসেপ্টটা আমাদের জানতে হবে। পূর্ণ, এস এর ক্ষেত্রে পূর্ণ কে বলতো? আচ্ছা, এস আমাদের এখানে লাগবে না কনসেপ্টে। পি, দেখো পি এর দুইটা, একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে অর্ধপূর্ণ। যদি পূর্ণ দেখি, পূর্ণ কত মানে কতটা ইলেকট্রন হলে এটা পূর্ণ হবে? তোমার পিতে সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে তোমার 6টা, তাহলে 6টা ইলেকট্রন হলে তোমার পূর্ণ হবে। এবং অর্ধপূর্ণ মানে অর্ধেক পূর্ণ বা অর্ধেক। হ্যাঁ, অর্ধপূর্ণ। আচ্ছা, টোটাল থাকতে পারে 6টা, 6কে তুমি 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে 3টা যদি থাকে তাহলে হচ্ছে অর্ধপূর্ণ হবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, একটা ইলেকট্রন বিন্যাসের, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থা বেশি স্থিতিশীল। কি? পূর্ণ, পূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থা অন্যান্য অবস্থা থেকে স্থিতিশীল। ঠিক আছে, অন্যান্য অবস্থা থেকে তোমার স্থিতিশীল। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো কোনো একটা মৌল যদি স্থিতিশীল থাকে তাহলে তার থেকে আমরা একটা ইলেকট্রন যদি বের করতে চাই তাহলে বেশি শক্তির প্রয়োজন হবে। কোনো একটা মৌল যদি স্থিতিশীল থাকে তো তার থেকে যদি আমরা একটা ইলেকট্রন বের করতে চাই বা তার সাথে কোনো ক্রিয়া বিক্রিয়া করতে চাই তাহলে তোমার বেশি শক্তির প্রয়োজন হয়। আর আয়নীকরণ শক্তি কি? মানে হচ্ছে তোমার কোনো একটা মৌলকে ধনাত্মক আয়নে পরিণত করা, মানে একটা ইলেকট্রন বের করে দেয়াই হচ্ছে আয়নীকরণ শক্তি। তো তোমার যদি স্থিতিশীল থাকে তাহলে সেই ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বেশি হবে। তো এখানে অক্সিজেন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের লাস্টে ইলেকট্রন আছে 4টা আর নাইট্রোজেন আছে 3টা। দেখো নাইট্রোজেনের 3টা থাকায় সে হচ্ছে অর্ধপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, নাইট্রোজেনের লাস্টের কক্ষপথে পি অরবিটালে 3টা ইলেকট্রন থাকায় সে হয়ে গেছে অর্ধপূর্ণ। কিন্তু অক্সিজেনের পি অরবিটালে পি এ পূর্ণ নয় এবং অর্ধপূর্ণ নয়, মানে তোমার 6টাও নয় এবং 3টাও নয়, সেজন্য সে তোমার স্থিতিশীলতা কম। ঠিক আছে, তো এখানে নাইট্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে হচ্ছে নাইট্রোজেনটা অধিক স্থিতিশীল। নাইট্রোজেন হচ্ছে তোমার অধিক স্থিতিশীল কারণ নাইট্রোজেনে হচ্ছে তোমার 3টা ইলেকট্রন আছে, বাট অক্সিজেনে তোমার 6টা বা 3টা, তার একটাও নাই, সেজন্য অক্সিজেন হচ্ছে তোমার স্থিতিশীল, কম স্থিতিশীল। সেজন্য নর্মালি যেখানে নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি হওয়ার
শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু নাইট্রোজেন তার লাস্টের কক্ষপথে অর্ধপূর্ণ ইলেকট্রন থাকায়, হ্যাঁ, নাইট্রোজেন তার লাস্টের কক্ষপথে অর্ধপূর্ণ ইলেকট্রন থাকায় অক্সিজেনের চেয়ে বেশি স্থিতিশীল। সেজন্য নাইট্রোজেনের থেকে আমরা একটা ইলেকট্রন যদি বের করে ফেলতে চাই, তো সেক্ষেত্রে আমাদের শক্তি বেশি প্রয়োজন হবে। এই জন্য তোমার পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে যে হচ্ছে তোমার বৃদ্ধি পায়, হ্যাঁ, তোমার আয়নীকরণ শক্তি সেটার তোমার ব্যতিক্রম হয়েছে, ঠিক আছে, সেটার কি হয়েছে, তোমার ব্যতিক্রম হয়েছে। তো আমরা যদি দেখি নরমালি কি হবে, হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি আনসারটা কি, অ্যাকচুয়ালি আনসারটা হবে তোমার, দেখো এখানে হচ্ছে তোমার কয়টা মৌল, 5টা মৌল। তো বোরন হবে, তারপরে কি বোরন থেকে, দেখো একই পর্যায়ে বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, তাহলে বোরনের পরে কি আছে, কার্বন আছে, কার্বনের বৃদ্ধি পাবে। তারপরে আছে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন। তো আগে হচ্ছে অক্সিজেন হবে, কেন, কারণ অক্সিজেন হচ্ছে নাইট্রোজেনের চেয়ে কম স্থিতিশীল, আর নাইট্রোজেন হচ্ছে অক্সিজেনের চেয়ে বেশি স্থিতিশীল। তারপরে নাইট্রোজেন এন্ড তারপরে হচ্ছে তোমার ফ্লোরিন। তো এই যে আমরা এটা বললাম না, এটাই গ্রাফ আকারে দেয়া আছে। তো নাইট্রোজেনেরটা হচ্ছে তোমার অক্সিজেনের চেয়ে, হ্যাঁ, বেশি, ঠিক আছে। তো এটাই আমরা এই যে কোশ্চেনে গ্রাফটা আছে সেটাই বলছে। তো এই যে আমরা ব্যাখ্যা করলাম যে উদ্দীপক মৌলগুলো আয়নীকরণ শক্তি ক্রমশ ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ কি, সে না হওয়ার কারণ হচ্ছে অর্ধপূর্ণ তোমার ইলেকট্রন থাকায়, বুঝছো। তো এটা আশা করি না বুঝলে আরেকবার ভালো করে ভিডিওটা দেখবা, রিভাইজ করে, তাহলে তোমার আশা করি এটা বুঝতে পারবা। হ্যাঁ, তো এটা একদম ইজি একটা কনসেপ্ট। হ্যাঁ, তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটা এই সৃজনশীল নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট আরেকটা সৃজনশীলে চলে যাই। দেখো এখানে হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড 2024। তো এখানে উদ্দীপকটা যদি দেখি, এখানে একটা বক্স আছে। তো এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই, আর এটা হচ্ছে তোমার জেড। তো এক্স এর পারমাণবিক সংখ্যা 11, ওয়াই হচ্ছে 12, জেড হচ্ছে 13। তাহলে শুরুতে যদি আমরা মৌলগুলো আইডেন্টিফাই করি, 11 যেন কার ইলেকট্রন সংখ্যা, সোডিয়াম, তাই না, তাহলে এক্স হচ্ছে তোমার সোডিয়াম। তারপর হচ্ছে ওয়াই, 12 যেন কার, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে হচ্ছে জেড, জেড কি হবে, জেড হচ্ছে তোমার 13, 13 হচ্ছে কার, সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম। তো প্রশ্ন যদি আমরা এখানে দেখি যে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো, হ্যাঁ, ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করতে বলছে। তো এখানে ওয়াই মৌলটা কে, ওয়াই মৌলটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, হ্যাঁ, ওয়াই মৌলটা হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে অবস্থান নির্ণয় করতে হবে। তো যখন তোমার অবস্থান নির্ণয় করতে বলবে, তখন হচ্ছে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা বের করা, মানে অবস্থান নির্ণয় মানে হচ্ছে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, ম্যাগনেসিয়াম কত, 12, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, এই তো 3s2 এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন পর্যায় সংখ্যা কি হবে বলতো, পর্যায় সংখ্যা হচ্ছে লাস্টের কক্ষপথের n এর মান, পর্যায় সংখ্যা, তো পর্যায় সংখ্যা n, লাস্টের কক্ষপথে n এর মান কত, 3, তাহলে পর্যায় সংখ্যা কত, 3, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে তোমার গ্রুপ,
গ্রুপ সংখ্যা কিভাবে বের করব? গ্রুপ সংখ্যা বের করার 3টা নিয়ম ছিল। 3টা নিয়মে আমরা আমাদের আগের ক্লাসে দেখাইছি, তো এখন সেটা রিপিট করতেছি না। তো লাস্টে যদি শুধু s অরবিটাল থাকে তাহলে s অরবিটালের মাথায় যত ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা। তাহলে গ্রুপ কত? গ্রুপ হচ্ছে তোমার 2। তাহলে আমরা বলতে পারি গ এর আনসার পর্যায় সংখ্যা হচ্ছে তোমার 3, গ্রুপ হচ্ছে তোমার 2। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, তার এখন পরবর্তী কোশ্চেনে যদি যাই, দেখো উদ্দীপকের উল্লেখিত মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। মানে মৌলটির আকার কি হবে, আকার বড় হবে নাকি ছোট হবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো এটাও হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একদম তোমার চিত্র সহ একে বুঝাইছি যে কেন তোমার আহ একটা মৌল এক মানে একই পর্যায়ে তোমার ডান থেকে যদি বামে যায়, বাম থেকে যদি ডানে যায় তাহলে তোমার পারমাণবিক ব্যাসার্ধ কমে বা পরমাণুর আকার ছোট হয়ে যায়। ঠিক আছে, এটা যদি লিখে দেয় আবার, মনে করে একই পর্যায়ের হচ্ছে যদি তোমার বাম থেকে ডানে যাওয়া হয়, একই পর্যায়ে বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে দেখতে পাবো হচ্ছে পরমাণুর আকার বা হচ্ছে তোমার পারমাণবিক ব্যাসার্ধ একই। হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ ব্যাসার্ধ কি হবে তোমার? ছোট হবে। হ্যাঁ, তোমার একই পর্যায়ে বাম থেকে যদি আমরা ডান দিকে থাকি তাহলে হচ্ছে তোমার পরমাণু আকার বা পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমবে। হ্যাঁ, ছোট হতে থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটা কেন হবে সেটা হচ্ছে আমরা আমাদের আগের ক্লাসে একদম চিত্র সহ ইলেকট্রন এঁকে চিত্র এঁকে আমরা দেখাইছি। তো এখন আর সেটা এখানে দেখিয়ে তোমাদের সময় নষ্ট করব না। তাহলে এখানে বলছে যে পারমাণবিক ক্রম বিশ্লেষণ করো। তাহলে দেখো আমরা যদি একটু সাজায় লিখি পর্যায় সারণীতে, প্রথমে আছে তোমার সোডিয়াম, তারপরে আছে ম্যাগনেসিয়াম, তারপরে আছে তোমার অ্যালুমিনিয়াম, এই তিনটা আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীর এরা এরা হচ্ছে তিনটা সেম পর্যায়ের, কি একই পর্যায়ের তিনটা মৌল। এর মধ্যে সবার বামে আছে কি সোডিয়াম। তাহলে বাম থেকে ডানে গেলে হচ্ছে আকার হ্রাস পায়, তাহলে আমি বলতে পারি সোডিয়ামের আকার সবচেয়ে বড় বা পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়। তার থেকে কম হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে তার থেকে কম, এবং তার থেকে কম হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। হ্যাঁ, তার থেকে কম হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। তো এটাই আমাদের বিশ্লেষণ করতে বলছে। তো বিশ্লেষণ কি করবো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে চিত্র সহ ব্যাখ্যা করছি, তো চিত্র লাগবে না, জাস্ট যে কথাগুলো আমরা বলছি সেটাই হচ্ছে তোমার ব্যাখ্যা করে দেবা। তারপরে সামারি যদি আমরা বলি, একই পর্যায়ে দেখো সোডিয়ামে ইলেকট্রন আছে 11টা, ম্যাগনেসিয়ামে আছে 12টা। তো আমরা যখন একটা একটা করে ঘর আগাবো তখন দেখবো একটা একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। তো যখন ইলেকট্রন একটা একটা করে বৃদ্ধি পাবে তখন হচ্ছে কেন্দ্রের যে প্রোটন থাকে প্রোটনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে, এবং যার ফলে তার লাস্টের যে কক্ষপথ থাকে সেই কক্ষপথের আকারটা একটু ছোট হয়ে যাবে, এবং সেই কক্ষপথের আকার ছোট হওয়ার কারণে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার ছোট হয়ে যাবে। তো এই ছিল আমাদের এটার আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন পরবর্তী সৃজনশীলে যদি আমরা যাই, দেখো ঢাকা বোর্ড 2023, হ্যাঁ ঢাকা বোর্ড 2023-এ আসা একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে হচ্ছে পর্যায় সারণীর অংশ বিশেষ দেয়া আছে। তো এখানে তোমার এ ওয়াই এবং জেড হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কোনো মৌল না, এগুলো প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। তো ঘ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, ঘ নাম্বারে কি বলছে যে এ এবং এক্স এর ইলেকট্রন আসক্তি ক্রম ব্যাখ্যা করো। হ্যাঁ, এ এ কোথায় আছে? এ হচ্ছে আছে তোমার এই জায়গায়, এটা হচ্ছে তোমার এ। আর এক্স কোনটা? এক্স হচ্ছে তোমার এই জায়গায়। ঠিক আছে, তাহলে এ এ আছে, দেখো তো এর নিচে কি আছে? লিথিয়াম আছে না? লিথিয়াম। তারপর কি আছে? এক্স আছে, এক্স এর নিচে কি আছে? নিয়ন। আচ্ছা, দেখো লিথিয়াম কোন গ্রুপে যেন থাকে? আমরা গ্রুপ 1 এর মৌলগুলো মুখস্থ করছিলাম যে হাই লিনা রুবিকে সেটে ফেলেছে। তাহলে প্রথমটা হচ্ছে হাইড্রোজেন, পরে লিথিয়াম, পরে হচ্ছে তোমার সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম।
ঠিক আছে, এগুলো কিন্তু আমরা মুখস্থ করছিলাম। তাহলে যেহেতু লিথিয়াম, লিথিয়ামের উপরে আছে হাই লিনা, তাহলে এটা হবে তোমার হাইড্রোজেন। এটা কি হবে? হাইড্রোজেন। তারপরে হচ্ছে আমরা যদি দেখি নিয়ন, নিয়ন, নিয়ন হচ্ছে তোমার কোন গ্রুপে যেন? এটা হচ্ছে গ্রুপ 18 নিষ্ক্রিয় মৌলের, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে, হ্যাঁ, নিষ্ক্রিয় মৌলের যে গ্রুপটা আছে সেটা। তাহলে গ্রুপ 18 এর ক্ষেত্রে আমরা যে মুখস্থ করছিলাম যে তোমার হেনা আর করুণ যাবে রমনায় অর্গানাইজ করতে। তো হে না, হে থেকে হচ্ছে তোমার হিলিয়াম, এইচ ই হিলিয়াম, তারপরে হে না, না থেকে হচ্ছে নিয়ন, তার মানে নিয়নের উপরে তোমার কি আছে? হিলিয়াম আছে। তো এটা দ্বারা হচ্ছে আমরা মৌল দুটাকে আইডেন্টিফাই করছি। এখন হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম, হ্যাঁ, ইলেকট্রন আসক্তির আমরা ক্রম ব্যাখ্যা করব, বুঝছো? তো তার আগে তোমরা দেখো তো এটার আনসারটা কি হয়, একটু কল্পনা করো। আচ্ছা, তো তোমরা ইতিমধ্যে হয়তো বা মনে মনে বিষয়টা কল্পনা করে ফেলছো যে এটা কি হতে পারে। দেখো, আমরা আইত দ্বারা পড়ছিলাম না? আইত মানে একটা বাচ্চা যে হচ্ছে বড় হচ্ছে, আইত সরি আধা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি রশিদ হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি, তত হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। এখানে রশ্মি মানে ইলেকট্রন আসক্তি। তো একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যায় তাহলে তারা কি হবে? বৃদ্ধি পাবে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি তারা পাবে। তাহলে হচ্ছে এখানে আয়নীকরণ শক্তি, দেখো এখানে আমরা পর্যায় থেকে দেখতে পাচ্ছি এ এবং এক্স হচ্ছে তোমার সেম পর্যায়ের, এ এবং এক্স কি তোমার সেম পর্যায়ের। তাহলে একই পর্যায়ের বাম, বাম মানে কি আছে? এ আছে, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। তাহলে এক্স, এক্স হচ্ছে ডানে, তাহলে এ থেকে এক্স এরটা বেশি হবে না? তাহলে এ থেকে এক্স এরটা বেশি হবে। তাহলে আমার এখানে হচ্ছে তোমার বলছে আইনগণিক শক্তির ক্রম ব্যাখ্যা করো। আচ্ছা, তো ক্রম ব্যাখ্যা করো, আমরা ব্যাখ্যা করব কি? যে তোমার, আমরা জানি হচ্ছে একই পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, কেন বৃদ্ধি পায়? কারণ হচ্ছে তোমার একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যায়, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, ডানে গেলে কি হয়? তোমার পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, যার ফলে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। যার ফলে কি হয়? যার ফলে হয় তোমার ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে, যার ফলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তো এটা একটু সুন্দর করে ব্যাখ্যা করবা, তাহলে হচ্ছে আমাদের এই আনসারটা হয়ে যাবে। তারপরে হচ্ছে ঘ নাম্বার কি বলছে? গ নাম্বারে তোমার বলছে এখানে যে ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পরের বিপরীত ক্রমে আবর্তিত হয়, ব্যাখ্যা করো। তো এটা একদম ইজি, এটা হচ্ছে তোমার একদম ইজি। আয়নীকরণ শক্তি যদি আমরা দেখি, তোমার হচ্ছে ডান থেকে, সরি একই পর্যায়ে বাম থেকে যদি ডানে যায় তাহলে হচ্ছে তোমার বৃদ্ধি পায়। ঠিক আছে, আয়নীকরণ শক্তি
আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হয়, একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই, বাম থেকে ডানে হচ্ছে তোমার কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, বৃদ্ধি পায়, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি, এর হচ্ছে ওয়াই এবং জেড। দেখো ওয়াই এবং জেড মূলটাকে আমরা আগে আইডেন্টিফাই করতে হবে। নিয়ন, নিয়ন কত, নিয়ন হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা 10, নিয়নের আগে আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা কত, তোমার 9, 9 এর আগে আছে মানে ইলেকট্রন সংখ্যা কত, 8। তাহলে হচ্ছে তোমার 8 কার ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ, তাহলে এখানে ওয়াই, ওয়াই ইকুয়াল কত হবে, 8, 8 কি, 8 হচ্ছে তোমার অক্সিজেন। তারপরে হচ্ছে তোমার জেড, জেড এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9, তাহলে জেড, জেড জেড কি হবে, তোমার জেড, জেড হবে তোমার ফ্লোরিন। তাহলে এখানে দুইটা মৌল হচ্ছে, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে তোমার ফ্লোরিন। তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে তোমার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে অক্সিজেন থেকে ফ্লোরিনের আয়নীকরণ শক্তি কি বেশি, অক্সিজেন থেকে ফ্লোরিনের আয়নীকরণ শক্তি কি বেশি। আচ্ছা, তার পরবর্তীতে যদি আমরা প্রশ্নটা একটু দেখি, বলছে যে আয়নীকরণ শক্তি, আচ্ছা দেখলাম, তারপর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। তো দেখো পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়, দেখো পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তোমার একই পর্যায়ের, একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই, একই পর্যায়ের বাম থেকে, আচ্ছা পারমাণবিক ব্যাসার্ধ যদি একই, একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যায় তাহলে কি হয়, হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, হ্রাস পায়। বাট ইলেকট্রন আসক্তি কি হয়, ইলেকট্রন আসক্তি হচ্ছে তোমার বৃদ্ধি পায়। আর পারমাণবিক ব্যাসার্ধ কি করে, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তোমার হ্রাস পায়। একটা আরেকটা বিপরীত না, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি না হচ্ছে যে তোমার পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে তোমার ফ্লোরিন থেকে, ও আচ্ছা, অক্সিজেন থেকে ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ কম বলতে পারি না, মানে অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তোমার ফ্লোরিনের চেয়ে বেশি, যেহেতু অক্সিজেন হচ্ছে বাম দিকে আছে। তাহলে দেখো আমরা যদি কম্পেয়ার করি এটা এবং হচ্ছে তোমার এটা, একটা আরেকটার উল্টা না, পরস্পর বিপরীত না। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ফ্লোরিনের বেশি, বাট তোমার পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে অক্সিজেনের বেশি, বুঝছো? আচ্ছা, তো আমাদের প্রশ্নে কি বলছিল, প্রশ্নে বলছিল যে হচ্ছে বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বিপরীত ক্রমে পরিবর্তিত হচ্ছে, একটা যদি বাড়তেছে আরেকটা কমতেছে। ঠিক আছে, একটা বাড়লে আরেকটা কমে, তার মানে আমরা এটা বুঝতে পারছি। তো এটা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা, তাহলে হচ্ছে তোমাদের আনসারটা হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা সৃজনশীল দেখি, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট সৃজনশীল। দেখো সেটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2023 এর একটা সৃজনশীল দেখবো। তো এখানে যদি ভালো করে দেখা না যায় আমি লিখে দিচ্ছি। তোমার এ একটা মৌল, যা হচ্ছে তোমার এখানে হচ্ছে 21 লেখা আছে, আর একটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার 24 24, আর এটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে তোমার 29 29। আচ্ছা, ঘতে কি বলছে, ঘতে বলছে তোমার পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান নির্ণয় করো, এ মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করো। দেখো এ কি,
একটা মৌল তার ইলেকট্রন সংখ্যা কত 21, তাহলে 21 ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার ফলে তোমার হচ্ছে গ্রুপ বের করবা এবং পর্যায় বের করবা। এটা আশা করি আমার করে দিতে হবে না, ইতিমধ্যে এই টাইপের ম্যাথ আমরা অনেক করে ফেলছি। দেন ঘতে যদি আমরা দেখি, ঘতে কি বলছে, ঘতে বলছে বি ও সি মৌল দুটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম বিশ্লেষণ করো। বি এবং সি হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়। এটা হচ্ছে মেইনলি চ্যাপ্টার 3 থেকে কোশ্চেন আসছে। তো যদিও চ্যাপ্টার 3 থেকে আসছে সেটা আমরা চলো এখন দেখে ফেলি। আচ্ছা দেখো বি মৌল কি, বি মৌল তোমার এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24, তাহলে 24 কোন মৌলটা, 24 হচ্ছে তোমার ক্রোমিয়াম। কি ক্রোমিয়াম হচ্ছে তোমার 24। তাহলে আমরা ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, তো এখানে হচ্ছে 3d4, আচ্ছা 3d4 4s2। আমরা নর্মালি যখন এই নিয়মে ইলেকট্রন বিন্যাস করব তো এটা হবে, বাট অ্যাকচুয়ালি আমরা এই যে ইলেকট্রন বিন্যাস করলাম এটা সঠিক না। এটা কি না, সঠিক না। এটার আসল ইলেকট্রন বিন্যাস বা সঠিক ইলেকট্রন বিন্যাস হবে এইরকম। যদি আমরা দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। আচ্ছা তো দেখো নর্মালি কি হয়, ইলেকট্রন হচ্ছে তোমার সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে এখানে যদি আমরা দেখি 3d এবং 4s, এই দুইটার মধ্যে কার শক্তির মান কত, দেখো n, মানে আমরা দেখবো হচ্ছে n প্লাস l এর মান, n প্লাস l এর মান। তো দেখো s এর ক্ষেত্রে l এর মান হচ্ছে তোমার 0, p অরবিটালের ক্ষেত্রে l এর মান হচ্ছে তোমার 1, হ্যাঁ, d এর ক্ষেত্রে l এর মান হচ্ছে তোমার 2, f অরবিটালের ক্ষেত্রে l এর মান হচ্ছে তোমার 3, এটা মুখস্থ রাখতে হবে। s অরবিটালের ক্ষেত্রে l এর মান হচ্ছে 0, p অরবিটালের ক্ষেত্রে l এর মান 1, d অরবিটালের ক্ষেত্রে l এর মান হচ্ছে তোমার 2 এবং f অরবিটালের ক্ষেত্রে l এর মান হচ্ছে তোমার 3। তাহলে আমরা দেখি কার মানটা কত হয়। তাহলে এখানে n এর মান হচ্ছে 3 প্লাস d, d এর ক্ষেত্রে l এর মান হচ্ছে তোমার 2, তাহলে এখানে কত 5। আর এখানে যদি দেখি n এর মান হচ্ছে তোমার n প্লাস l এর মান, যদি আমরা দেখি এখানে n এর মান হচ্ছে 4, n এর মান হচ্ছে তোমার 4 প্লাস l, l এর মান কত, আচ্ছা এখানে l, l মানে হচ্ছে s অরবিটাল, s অরবিটালের ক্ষেত্রে l এর মান 0, তাহলে হচ্ছে তোমার 4, তাহলে 4 হচ্ছে তোমার 5 থেকে ছোট, তাই না? তাহলে ইলেকট্রন সর্বপ্রথম হচ্ছে তোমার 4s অরবিটালে যাবে, হ্যাঁ, ইলেকট্রন সর্বপ্রথম 4s অরবিটালে যাবে, তারপর 4s ফিল আপ করে 3d তে যাবে, এটা আমরা জানি। তাহলে নরমালি হচ্ছে আগে 4s ফিল আপ করবে, 4s2 হয়েছে, আচ্ছা তারপরে বাকি ইলেকট্রন গুলো হচ্ছে 3d তে যাবে, হ্যাঁ। তো এখানে তোমার দ্বিতীয় হিসেবে 4টা হওয়ার কথা ছিল, তাই না? বাট এখানে 5টা হয়েছে, কেন জানো? কারণ ডি অরবিটাল, ডি অরবিটালে হচ্ছে অর্ধপূর্ণ হচ্ছে তোমার 5টা ইলেকট্রন, আর ডি অরবিটালে পূর্ণ হয় 10টা ইলেকট্রন, দিতে সর্বোচ্চ 10টা থাকতে পারে, হ্যাঁ। তো একটা মৌল, হ্যাঁ, সবসময় কি চাই, বা একটা পরমাণু সবসময় চাই হচ্ছে তোমার স্থিতিশীল অবস্থায় থাকতে, ঠিক আছে, স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। তো স্থিতিশীল অবস্থার জন্য সে হচ্ছে তোমার মানে পূর্ণ বা অর্ধপূর্ণ থাকতে চাই, পূর্ণ অথবা অর্ধপূর্ণ। তো এখানে 4টা ইলেকট্রনের মধ্যে যদি আমরা একটা ইলেকট্রন দেই, এখান থেকে যদি একটা ইলেকট্রন আমরা দিয়ে দেই, তাহলে সে কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, সে তোমার অর্ধপূর্ণ হয়ে যায় 4টার মধ্যে একটা ইলেকট্রন দিলে। তাহলে 4s, এখান থেকে দুইটা থেকে একটা ইলেকট্রন দিয়ে দাও এখানে, তাহলে হচ্ছে 5টা হয়ে গেছে, তার মানে 3d5 4s1। তাহলে তোমার ডি অরবিটালে ইলেকট্রন, ডি অরবিটালকে তোমার হচ্ছে অর্ধপূর্ণ করার জন্য হচ্ছে তোমার এটা হচ্ছে ব্যতিক্রম হয়েছে, যেখানে 4s2 না হয়ে 4s1 হয়েছে। তো এটাই যে হচ্ছে বি এবং সি মূলত ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম বিশ্লেষণ করো। তো আমরা একটা বিশ্লেষণ করে ফেলছি, এখানে অর্ধপূর্ণ করার জন্য হচ্ছে তোমার একটা ইলেকট্রন তোমার 2s থেকে তোমার দিতে চলে আসছে। আচ্ছা এখন আরেকটা হচ্ছে তোমার, দেখো আরেকটা মৌল কি, সেটা হচ্ছে 29।
29 হচ্ছে তোমার কপার, Cu কপার কত 29। তো কপারের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, দেখো কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। আচ্ছা, তো আগের মতোই তোমার আগে s অরবিটাল ফিল আপ করে তারপরে d তে আসবে, তাহলে s এর দুইটা ফিল আপ করলাম, d তে কয়টা হয় আগে তোমার 9টা, কয়টা তোমার 9টা, 3d9। বাট এটা যদি আমরা লিখি না তাহলে একদম জিরো পাবো, কি পাবো জিরো পাবো, তার মানে এটা হচ্ছে তোমার ভুল। সঠিকটা কি হবে, সঠিকটা যদি আমরা একটু লিখি, কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s1। হ্যাঁ, আচ্ছা, তো এটা কেন হয়েছে দেখো, আমরা এই s অরবিটাল থেকে একটা ইলেকট্রন যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে পূর্ণ হয়ে যায় না। ডি অরবিটালে পূর্ণ থাকার জন্য 10টা ইলেকট্রন প্রয়োজন, ডি অরবিটাল পূর্ণ হওয়ার জন্য 10টা ইলেকট্রন প্রয়োজন। তাহলে এস থেকে যদি আমি একটা ইলেকট্রন নিয়ে আসি তাহলে সেটা পূর্ণ হয়ে যায়, তাই না? তো তোমার পরমাণু গুলো সবসময় চাই যে স্থিতিশীল অবস্থায় থাকতে, তাহলে স্থিতিশীল অবস্থায় থাকার জন্য সে কি করবে, তোমার এস থেকে হচ্ছে তোমার একটা ইলেকট্রন ডি তে নিয়ে এসে সে ডি অরবিটালটাকে পূর্ণ করে ফেলবে। সেজন্য হচ্ছে এখানে ডিতে 10টা হয়েছে এবং তোমার এস এ কয়টা হয়েছে, এস এ হচ্ছে তোমার একটা হয়েছে। তো এই জন্য হচ্ছে এটা ব্যতিক্রম, এখানে হচ্ছে তোমার পূর্ণ করার জন্য, মানে ডি অরবিটাল পূর্ণ করার জন্য ব্যতিক্রম হয়। আর আগেরটাতে হয়েছে অর্ধপূর্ণ করার জন্য, আগেরটাতে কি হয়েছে তোমার 3d5 মানে হচ্ছে d5, হ্যাঁ, অর্ধপূর্ণ করার জন্য, অর্ধপূর্ণ করার জন্য হচ্ছে ব্যতিক্রম হয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো, এর মধ্যে তোমাদের কোনো সমস্যা হয় নাই সেটা আমি আশা করতে পারি। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো। আচ্ছা, তাহলে আশা করি তোমরা আমরা আজকে যতটুকু পড়ছি সেটা হচ্ছে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাস এতটুকু থাকুক, আমরা হচ্ছে যে টাইপের সৃজনশীলগুলো দেখছি তোমরা এগুলো ভালো করে সমাধান করবা, তাহলে ইনশাল্লাহ সবকিছু পারবা। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার ধরবো, যদি তোমাদের এই চ্যাপ্টারের উপর কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের মতো আমাদের ক্লাসটি এখানে শেষ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং রুটিন ওয়াইজ হচ্ছে তোমরা আমাদের ক্লাসগুলো করো। হ্যাঁ, রুটিন ওয়াইজ হচ্ছে তোমরা আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ করো। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।